2005 সালের কথা যদি আমরা একটু চিন্তা করি, ধরুন কোনো একটা ডিনার পার্টিতে দারুণ মজার কোনো ঘটনা ঘটেছে, আর কেউ একজন সেই 2 মিনিটের একটা ভিডিও তার বন্ধুদের ইমেলে পাঠানোর চেষ্টা করছে। ফলাফল কি হতে পারে? ফলাফল ইমেল বাউন্স করবে, সার্ভার রীতিমতো হ্যাং হয়ে যাবে। একদম তাই। আর স্ক্রিনের সামনে বসে থাকা মানুষটা তখন হতাশ হয়ে ভাববে, ইন্টারনেটে কি একটা সাধারণ ভিডিও পাঠানো সম্ভব না? হ্যাঁ, তখনকার পরিস্থিতি আসলে ঠিক এরকমই ছিল। রাইট। কিন্তু আজকে দেখুন, যখন কোনো কিছু নতুন শেখার দরকার হয় বা কোনো জটিল বিষয় বুঝতে হয়, তখন কিন্তু আমাদের মস্তিষ্কে একটা সম্পূর্ণ স্বয়ংক্রিয় রিফ্লেক্স কাজ করে। হাতে থাকা স্মার্টফোনটা তুলে সার্চ বক্সে কিছু একটা লিখলেই সাথে সাথে চোখের সামনে হাই ডেফিনেশন একটা ভিডিও চলতে শুরু করে, কোনো বাফারিং ছাড়াই। ঠিক, কোনো বাফারিং ছাড়াই। কিন্তু আজকের এই জায়গায় পৌঁছানোর পেছনের রাস্তাটা তো মোটেও এত সহজ ছিল না। তো আজকের এই বিস্তারিত আলোচনায় আমাদের মূল লক্ষ্য হলো ঠিক সেটাই, ইউটিউবের পেছনের ওই কারিগরি বিষয়টা, তাই তো? হ্যাঁ, আমরা আজকে ইউটিউবের পেছনের সেই জাদুকরি ইঞ্জিনিয়ারিং আর প্রযুক্তিগত বিষয়গুলোকে খুব সহজে বিশ্লেষণ করব। কিভাবে অত্যন্ত সাধারণ একটা ছোট সমস্যার সমাধান করতে গিয়ে একটা গ্যারেজ বা ছোট অফিস থেকে শুরু হওয়া একটা উদ্যোগ পুরো বিশ্বের বিনোদন আর শিক্ষার জগৎটাকে চিরকালের জন্য বদলে দিল। আর এর নেপথ্যে কী ধরনের কারিগরি বিপ্লব ঘটেছিল সেটাই আজ আমরা ধাপে ধাপে দেখব। এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা টপিক, কারণ প্রযুক্তিক দুনিয়ায় আমরা তো অনেক সময় শুধু বড় বড় সার্ভার, ডেটা সেন্টার বা জটিল কোডিংয়ের কথা ভাবি, কিন্তু এই প্ল্যাটফর্মের শুরুটা হয়েছিল খুব মানসিক আর খুব সাধারণ একটা দৈনন্দিন সমস্যা থেকে। ওই যে ডিনার পার্টির ভিডিও শেয়ার করার সমস্যাটা। হ্যাঁ, একদম। সিলিকন ভ্যালিতে তখন ইন্টারনেট প্রযুক্তির একটা বড়সড় বিবর্তনের হাওয়া বয়েছে বলা যায়। পেপ্যাল কোম্পানিতে কাজ করতেন এমন 3 বন্ধু, স্টিভ চেন, চ্যাড ওয়ার্লি এবং জাভেদ করিম। তারা যখন সেই ডিনার পার্টির ভিডিওগুলো নিজেদের মধ্যে ইমেলে শেয়ার করার চেষ্টা করছিলেন, তখন তারা বুঝতে পারেন যে তখনকার দিনের ইন্টারনেটের অবকাঠামো বা ইমেলের প্রোটোকলগুলো এই ধরনের মিডিয়া ফাইল আদান প্রদানের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। ইমেলের যে সাধারণ প্রোটোকল, যাকে বলা হয় এসএমটিপি। আচ্ছা, এসএমটিপি। হ্যাঁ, সেটা মূলত টেক্সট বা সাধারণ লেখা পাঠানোর জন্য তৈরি হয়েছিল। ফাইলের আকার একটু বড় হলেই সেটা সেখানে আটকে যেত। বিষয়টা অনেকটা এরকম শোনাচ্ছে যেন ধরুন একটা খুব সরু পানির পাইপ দিয়ে আস্ত একটা তরমুজ পার করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। পাইপের সাইজ আর তরমুজের সাইজে তো কোনো মিল নেই। ভিডিওগুলো ছিল ওই তরমুজের মতো ভারী, আর ইমেলের ব্যান্ডউইথ আর ধারণ ক্ষমতা ছিল ওই সরু পাইপের মতো। চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, আসলেই তাই। আর সেখান থেকেই মূলত ওই 3 বন্ধুর মাথায় এমন একটা ওয়েবসাইট তৈরির আইডিয়া আসে, যেখানে যে কেউ খুব সহজেই ভিডিও আপলোড করতে পারবে আর একটা সাধারণ লিংকের মাধ্যমে তার সবার সাথে শেয়ার করতে পারবে। হ্যাঁ, তারপর তো তারা ডোমেইন রেজিস্ট্রেশন করলেন, তাই না? হ্যাঁ, 2005 সালের 14 ফেব্রুয়ারি আর 23 এপ্রিল জাভেদ করিম তাদের প্ল্যাটফর্মে একটা ভিডিও আপলোড করেন। ভিডিওটার নাম ছিল মি অ্যাট দ্য জু। হ্যাঁ, ভিডিওটা আমি দেখেছি, মাত্র 19 সেকেন্ডের একটা ভিডিও। একদম, মাত্র 19 সেকেন্ড, যেখানে তিনি শুধু চিড়িয়াখানায় হাতির খাঁচার সামনে দাঁড়িয়ে আছেন। এখন আমার একটা প্রশ্ন আছে এখানে। এই মি অ্যাট দ্য জু ভিডিওটিতে তো দৃশ্যতেও বিশেষ কিছুই ছিল না, সাধারণ একটা ক্লিপ। এত সাধারণ এবং ছোট একটা ভিডিও কেন প্রযুক্তি ইতিহাসে একটা বিশাল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর হিসাবে এত গুরুত্বপূর্ণ? কারণ ওই 19 সেকেন্ডের ভিডিওটির আসল উদ্দেশ্য কিন্তু কোনো বিনোদন দেওয়া বা কোনো বার্তা ছড়ানো ছিল না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এটাকে বলা হয় প্রুফ অফ কনসেপ্ট বা ধারণার প্রমাণ। আচ্ছা, এটা কাজ করে কিনা সেটা দেখা। ঠিক তাই। কারণ 2005 সালে ইন্টারনেটে কোনো ভিডিও দেখতে হলে ব্যবহারকারীকে সাধারণত রিয়েল প্লেয়ার বা কুইক টাইমের মতো আলাদা কোনো সফটওয়্যার, হ্যাঁ, রিয়েল প্লেয়ার মনে পড়েছে, হ্যাঁ, ওই ধরনের প্লাগইন কম্পিউটারে ইনস্টল করতে হতো। এটা ছিল খুবই ঝামেলার একটা কাজ। কিন্তু এই মি অ্যাট দ্য জু ভিডিওটি আপলোড করার মাধ্যমে তারা পুরো দুনিয়াকে এটা প্রমাণ করে দেখিয়েছিলেন যে হ্যাঁ, ব্রাউজারের ভেতরেই কোনো রকম থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই ইন্টারনেটে ভিডিও আপলোড করা এবং সেটা নির্বিঘ্নে প্লে করা সম্ভব। তার ওই সরু পাইপ দিয়ে তরমুজ পার করার যে জটিলতা ছিল, ব্রাউজারের ভেতরে ফ্ল্যাশ প্লেয়ার ব্যবহার করে তারা সেটার একটা কার্যকর সমাধান বের করে ফেলেছিলেন। একদম। ওই 19 সেকেন্ড আসলে কোনো কন্টেন্ট ছিল না, ওটা ছিল একটা সফল কারিগরি পরীক্ষা, যা প্রমাণ করেছিল যে ইন্টারনেট অবশেষে ভিডিওর জন্য প্রস্তুত। আচ্ছা, বুঝলাম। তারা প্রমাণ করলেন যে ভিডিও আপলোড আর শেয়ার করা যায়, ব্রাউজারের ভেতরেই ভিডিও চালানো যাচ্ছে। কিন্তু এখানে তো একটা বড় শূন্যস্থান থেকে যাচ্ছে বলে আমার মনে হয়। কিরকম? মাত্র একটা বা কয়েকশো ভিডিও আপলোড করা আর আজকের এই বিশাল ইউটিউব তৈরি হওয়ার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। যখন সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ একসাথে ভিডিও আপলোড করতে শুরু করলো, তখন সেই কোটি কোটি ডেটা সামলানোর জন্য তো একটা বিশাল শক্তিশালী ইঞ্জিন দরকার। কোনো সাধারণ ওয়েবসাইট তো এই চাপ নিতে পারবে না। একদমই পারবে না। একটা সাধারণ ওয়েবসাইটে কিছু টেক্সট থাকে, কিছু ছোট ছবি থাকে, কিন্তু ভিডিও হচ্ছে ইন্টারনেটের সবচেয়ে ভারী ডেটা। আর যখন প্রতি মিনিটে কয়েকশো ঘন্টার ভিডিও আপলোড হতে থাকে, তখন সাধারণ কোনো সার্ভার বা প্রোগ্রামিং কাঠামো দিয়ে সেটাকে সামলানো এক কথায় অসম্ভব।
শুরুর দিকে এই প্ল্যাটফর্মটি মূলত পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল আর ডেটাবেস হিসাবে ব্যবহার করা হতো MySQL। আচ্ছা, কিন্তু যখন ট্রাফিক হু হু করে বাড়তে লাগলো তখন তাদের সার্ভারগুলো রীতিমতো ধুঁকতে শুরু করে। এই ধুঁকতে শুরু করার কারণটা একটু বিশদে জানা দরকার। মানে পাইথন বা MySQL তো বেশ পরিচিত এবং শক্তিশালী প্রযুক্তি, তাহলে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছিল? সমস্যাটা ছিল আসলে স্কেলিংয়ে বা আকার বৃদ্ধিতে। MySQL এর মতো রিলেশনাল ডেটাবেজে যখন খুব বেশি মানুষ একসাথে ডেটা লিখতে বা পড়তে যায় তখন ডেটাবেজ লকিং নামের একটা সমস্যা তৈরি হয়। ডেটাবেজ লকিং, সেটা আবার কি? ধরুন হাজার হাজার মানুষ একই সাথে ভিডিও আপলোড করছে, তখন ডেটাবেজ একটা নির্দিষ্ট সারি বা টেবিল সাময়িকভাবে লক করে দেয় যাতে ডেটা কারাপ্ট না হয় বা একটার ঘাড়ের ওপর আরেকটা ডেটা না বসে যায়। ও আচ্ছা। হ্যাঁ, এর ফলে অন্য ব্যবহারকারীদের অপেক্ষা করতে হয়। তো যখন ইউজারের সংখ্যা কোটিতে গিয়ে ঠেকলো তখন এই অপেক্ষার সময়টা বেড়ে গিয়ে পুরো সিস্টেমকে প্রচন্ড ধীর গতির করে দিচ্ছিল। মানে ট্রাফিক জ্যামের মতো অবস্থা। একদম তাই। এই বিশাল কার্যক্রম পরিচালনার জন্য তাদের কারিগরি দিকটাতে একটা বড়সড় পরিবর্তন আনতে হয় তখন। বর্তমানে এর অনেক বড় একটা অংশ মানে কোর ইঞ্জিনটা C++, জাভা এবং গোর মতো অনেক বেশি শক্তিশালী এবং দ্রুতগতির ল্যাঙ্গুয়েজে লেখা। আচ্ছা। আর ডেটাবেসের ক্ষেত্রে ওই কোটি কোটি ভিডিও তথ্য জমা রাখার জন্য তারা পরবর্তীতে ভাইটেস বা ভিটেস নামক অত্যন্ত উন্নত একটি সিস্টেম তৈরি করে এবং ব্যবহার করা শুরু করে। এই প্রযুক্তিগত বিবর্তনটাকে আমরা যদি একটা পরিচিত উদাহরণের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায়। ধরা যাক একটা পাড়ার ছোট লাইব্রেরি। হ্যাঁ, দারুণ উদাহরণ। শুরুর দিকে পাইথন আর MySQL দিয়ে ওই পাড়ার লাইব্রেরির কাজ দিব্যি চলে যাচ্ছিল। একজন লাইব্রেরিয়ান সহজেই সবার বইয়ের হিসাব রাখতে পারছিলেন। কিন্তু যখন সেই লাইব্রেরিটা বিশ্বের সবচেয়ে বড় স্বয়ংক্রিয় আর্কাইভে পরিণত হলো, মানে যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ একসাথে এসে তাদের পছন্দের বই খুঁজছে, তখন আর একজন মানুষের পক্ষে বা পুরনো খাতাপত্রের হিসেবে সেটা চালানো সম্ভব নয়। না, একেবারেই সম্ভব না। তখন এমন একটা সিস্টেম দরকার যাকে আমরা ওই গো এবং ভিটেস বলতে পারি। কিন্তু এখানে একটা ব্যাপার পরিষ্কার হওয়া প্রয়োজন। এই যে ভাইটেস সিস্টেমের কথা বলা হচ্ছে, এটা আসলে ডেটাবেসের ভেতরে ঠিক কি এমন জাদুকরি কাজ করে যার ফলে সিস্টেম এত বিশাল হয়েও ধীরগতির হয় না? মাত্র বিশাল ডেটাবেসে পৃথিবীর সব ভিডিও তথ্য রাখা হচ্ছিল, তখন সেটা খুঁজে বের করতে অনেক সময় লাগছিল। ভাইটেস এসে ওই একটা বিশাল ডেটাবেসকে ভেঙে, মানে আক্ষরিক অর্থেই ভেঙে ছোট ছোট অসংখ্য ডেটাবেসে ভাগ করে ফেলল। এগুলোকেই এক একটা শার্ট বলা হয়। আচ্ছা, মানে ডেটাবেসটাকে টুকরো টুকরো করে ফেলা হলো। ঠিক, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ডেটাবেস ভাঙলে তো আর হবে না। কোন তথ্যটা ঠিক কোন শার্টে আছে সেটা তো কেউ যখন সার্চ করবে তখন সাথে সাথে জানতে হবে। হ্যাঁ, তা না হলে তো সব টুকরোতেই খুঁজতে হবে, সময় তো একই লাগবে। একদম ধরেছেন। আর এই জন্যেই ভাইটেসের ভেতরে একটা অত্যন্ত চালাক রাউটিং লেয়ার বা ধরুন পথপ্রদর্শক সিস্টেম থাকে। যখন কেউ কোনো ভিডিও সার্চ করে তখন এই রাউটিং লেয়ার সেকেন্ডের ভগ্নাংশে হিসাব করে ফেলে যে ওই নির্দিষ্ট ভিডিও তথ্যটা ঠিক কোন শার্টে রাখা আছে। ওহ, বুঝতে পেরেছি। ফলে পুরো ডেটাবেস তন্ন তন্ন করে না খুঁজে শুধু নির্দিষ্ট একটি ছোট অংশে খোঁজা হয়। এতে করে বিশাল ডেটার লোড খুব সহজেই সামলানো যায়। মানে বিষয়টা এমন যে ওই বিশাল লাইব্রেরির প্রতিটি বই না খুঁজে একটা স্মার্ট সিস্টেম আগে থেকেই বলে দিচ্ছে যে ঠিক কোন তলার কোন ঘরের কোন তাকে বইটা আছে। ফলে তথ্য খুঁজে পাওয়াটা পানির মতো সহজ হয়ে গেল। একদম নিখুঁত উদাহরণ। কিন্তু ডেটাবেসে ভিডিও জমিয়ে রাখা আর সেটা দ্রুত খুঁজে বের করতে পারাই তো সব নয়। আমি তো মনে করি সেই ভিডিও পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের কাছে তাদের স্ক্রিনে মসৃণভাবে পৌঁছে দেওয়াটা ছিল আর একটা বিশাল চ্যালেঞ্জ। হ্যাঁ, সেটাই তো আসল কাজ। কারণ এক এক দেশের মানুষের ইন্টারনেটের গতি তো এক এক রকম। কেউ হয়তো শহরে বসে হাই স্পিড ব্রডব্যান্ড ব্যবহার করছে, আবার কেউ হয়তো প্রত্যন্ত অঞ্চলে বসে খুব দুর্বল মোবাইল নেটওয়ার্কে ভিডিও দেখার চেষ্টা করছে। এই দুই ধরনের ইউজারকে একই প্ল্যাটফর্মে কিভাবে সন্তুষ্ট করা সম্ভব? এই জায়গাটাতেই আসে ভিডিও স্ট্রিমিং এর সবচেয়ে বড় কারিগরি ম্যাজিকটা। এই পুরো প্রক্রিয়াটার নাম হলো ট্রান্সকোডিং, আর এর সাথে যুক্ত আছে অ্যাডাপটিভ বিট রেট স্ট্রিমিং। ট্রান্সকোডিং, এই বিষয়টা কিন্তু বেশ মজার। মানে আমি যদি একটু সহজ করে বলি, ধরা যাক কেউ একজন খুব কষ্ট করে অত্যন্ত দারুণ ডিজাইনের একটা শার্ট তৈরি করলো। আচ্ছা, এই শার্টটা হলো আপলোড করা মূল ভিডিওটি, যা হয়তো খুব হাই রেজলিউশনের, যেমন 4K। এবার সেই শার্টটা যখন শোরুমে দেওয়া হলো, শোরুম নিজে থেকে সেটাকে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ সব সাইজে আলাদা আলাদাভাবে ভাগ করে ফেললো। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ একটি 4K ভিডিওকে সার্ভার নিজে থেকেই 1080p, 720p, 480p এবং একদম ওই 144p এর মতো বিভিন্ন রেজলিউশনে কনভার্ট করে ফেললো। এখন যার গায়ে যে সাইজ ফিট করে সে নিজে থেকেই ওই সাইজটা পেয়ে যাচ্ছে। একদম তাই। কিন্তু আমার খটকা লাগছে অন্য জায়গায়। সার্ভার কিভাবে বোঝে যে কখন কাকে কোন সাইজের ভিডিও বা কোন রেজলিউশনটা দিতে হবে? ইন্টারনেটের গতি তো প্রতি মুহূর্তেই ওঠানামা করে। ঠিক এই জায়গাতেই কাজ করে ওই অ্যাডাপটিভ বিট রেট স্ট্রিমিং জিনিসটা। ট্রান্সকোডিং এর মাধ্যমে সার্ভার শুধু বিভিন্ন রেজলিউশনের ভিডিও তৈরি করেই বসে থাকে না, সে পুরো ভিডিওটিকে ছোট ছোট অংশে, মানে যাকে আমরা বলি চাঙ্ক, সেই চাঙ্কে ভাগ করে ফেলে। আচ্ছা, চাঙ্কে ভাগ করে। হ্যাঁ, ধরুন
পুরো ভিডিওটিকে 5 সেকেন্ডের ছোট ছোট ব্লকে ভাগ করা হলো। তো কোনো একজন দর্শক যখন ভিডিওটা দেখা শুরু করে তখন তার ডিভাইস বা ব্রাউজার প্রতি মুহূর্তে সার্ভারের সাথে যোগাযোগ করতে থাকে। মানে ব্যাকগ্রাউন্ডে একটা কথা চলতে থাকে তাদের মধ্যে। ঠিক, ব্রাউজার সার্ভারকে বলে, দেখো এখন আমার ইন্টারনেটের গতি খুব ভালো, আমাকে পরবর্তী 5 সেকেন্ডের জন্য 1080p ব্লকটা দাও। আচ্ছা, সার্ভার সাথে সাথে সেটাই পাঠায়। কিন্তু হঠাৎ করে যদি ইন্টারনেটের গতি কমে যায় তখন ব্রাউজার সাথে সাথে সিগন্যাল দেয় যে আমার তো গতি কমে গেছে, পরের 5 সেকেন্ডের জন্য আমাকে 480p ব্লকটা পাঠাও। তার মানে এটা এমন কোনো স্থির ব্যবস্থা নয় যেখানে শুরুতে একটা কোয়ালিটি ঠিক করে দেওয়া হয়, বরং প্রতি কয়েক সেকেন্ড পর পর সার্ভার এবং ওই ব্যবহারকারী ডিভাইসের মধ্যে একটা নিরবিচ্ছিন্ন যোগাযোগ চলতে থাকে। হ্যাঁ, আর একটু ভাবুন তো, এই প্রযুক্তিটা না থাকলে কি হতো? কি হতো? কেউ যদি একটা 4K ভিডিও আপলোড করত আর অন্য একজন যদি খুব ধীর গতির নেটওয়ার্ক দিয়ে সেটা দেখার চেষ্টা করত, তাহলে পুরো ভিডিওটা হয়তো শুধু বাফারিংই হতে থাকতো, কেউ দেখতেই পেত না। বিরক্ত হয়ে মানুষ ওয়েবসাইটটাই বন্ধ করে দিত। একদম। ট্রান্সকোডিং প্রযুক্তি ইউটিউবকে শুধু উন্নত বিশ্বের একটা প্ল্যাটফর্ম করে রাখেনি, এটি আসলে এই ইউটিউবকে পৃথিবীর সব দেশের সব কোণার মানুষের কাছে ব্যবহারযোগ্য করে তুলেছে। অভাবনীয় একটা ব্যাপার। কিন্তু এখানে আরেকটা দিক আছে। এই বিপুল পরিমাণ ডেটা প্রসেসিং, রিয়েল টাইম ট্রান্সকোডিং এবং প্রতি মুহূর্তে কোটি কোটি মানুষের ব্রাউজারের সাথে যোগাযোগ রক্ষা করা, এর পেছনে যে বিশাল সার্ভার আর কারিগরি অবকাঠামোর প্রয়োজন, তার খরচ তো কল্পনারও বাইরে। হ্যাঁ, আকাশ ছোঁয়া খরচ। 2005 বা 2006 সালের দিকে ওই 3 বন্ধুর পক্ষে নিশ্চয়ই এই বিশাল খরচ একা সামলানো সম্ভব হচ্ছিল না। আর ঠিক তখনই গল্পে প্রবেশ করে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে বড় নাম গুগল। 2006 সালে গুগল $1.65 বিলিয়ন, মানে $1.65 বিলিয়ন ইউটিউবকে কিনে নেয়। হ্যাঁ, এটা একটা ঐতিহাসিক অধিগ্রহণ ছিল। কিন্তু আমি এই 2006 সালের আর্থিক প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করছিলাম, এবং এখানে আমার একটা বড় ধরনের আপত্তি আছে। আপত্তি? কি বিষয়? $1.65 বিলিয়ন, সে সময় কিন্তু অবিশ্বাস্য রকমের বড় একটা অঙ্ক। তখন একটা ভিডিও সাইট সার্ভারের পেছনে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার পোড়াচ্ছিল, অথচ তাদের নিজস্ব কোনো শক্ত আয়ের মডেল বা বিজ্ঞাপন ব্যবস্থা সেভাবে দাঁড়ায়নি। প্রযুক্তি বিশ্লেষকদের তখন কি এটা মনে হওয়াটাই স্বাভাবিক ছিল না যে গুগল একটা অর্থহীন এবং ক্ষতিকর বিনিয়োগ করছে? আপনার পয়েন্টটা খুবই যৌক্তিক, এবং আসলেই গুগলের এই সিদ্ধান্ত নিয়ে সে সময় সিলিকন ভ্যালির অনেক বড় বড় বিশ্লেষকই প্রশ্ন তুলেছিলেন। অনেকেই তো প্রকাশ্যে বলেছিলেন যে গুগল এমন একটা কোম্পানি কিনছে যেটা শুধুমাত্র মানুষের কপিরাইট করা ভিডিও আপলোড করার জায়গা। হ্যাঁ, তখন তো পাইরেসির অনেক ব্যাপার ছিল। রাইট। আর এটা চালাতে গিয়ে গুগলের নিজেদেরই দেউলিয়া হওয়ার উপক্রম হতে পারে এমন কথাও বলা হয়েছিল। কারণ তখন সত্যি ইউটিউব লাভজনক ছিল না, উল্টো ব্যান্ডউইথের খরচ মেটাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিল। কিন্তু গুগলের নেতৃত্ব সে সময় সাধারণ বিশ্লেষকদের চেয়ে অনেক দূরের ভবিষ্যতের একটা ছবি দেখতে পাচ্ছিলেন। ভবিষ্যতের ছবি বলতে ঠিক কি? গুগল কি শুধু সার্ভারের খরচ মেটানোর জন্যই টাকা ঢেলেছিল, নাকি এর পেছনে অন্য কোনো মাস্টার প্ল্যান ছিল? গুগলের মাস্টার প্ল্যানটা ছিল মূলত সার্চ এবং ডেটার। গুগল বুঝতে পেরেছিল যে তারা শুধু একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট কিনছে না, তারা মূলত ভবিষ্যতের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনগুলোর একটিকে কিনছে। ও রাইট, গুগল তো সার্চ ইঞ্জিন কোম্পানি। হ্যাঁ, মানুষ শুধু তথ্য পড়ার জন্য ইন্টারনেটে আসবে না, তারা তো ভিজুয়ালি দেখতেও চাইবে। আর গুগল যেহেতু আগে থেকেই সার্চ এবং ডেটা প্রসেসিং এর রাজা, তারা জানতো এই বিশাল ভিডিও ডেটাবেসকে কিভাবে মানুষের সামনে নিখুঁতভাবে উপস্থাপন করতে হয়। আর ঠিক এই চিন্তাধারা থেকেই গুগল ইউটিউবে যুক্ত করলো তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, অ্যালগরিদম আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একদম ঠিক, এআই বা মেশিন লার্নিং। এই এআই এর বিষয়টা আসলেই সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক, কারণ আমরা যখন হোম পেজে যাই তখন তো মনে হয় যেন প্ল্যাটফর্মটি মন পড়তে পারছে, মানে ঠিক যা দেখতে ইচ্ছে করছে বা জানি আমি ভাবছি সেরকম একটা ভিডিওই সামনে চলে আসে। হ্যাঁ, আমাদের সবার সাথেই এটা হয়। তো এই এআই বা মেশিন লার্নিং ইঞ্জিনটা ঠিক কিভাবে কাজ করে যা মানুষকে ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে আটকে রাখে? এই রেকমেন্ডেশন সিস্টেম বা এআই ইঞ্জিনটার কাজ করার প্রক্রিয়াটা অত্যন্ত জটিল। এটা শুধু এটা দেখে না যে কোন ভিডিওতে বেশি লাইক বা ভিউ আছে, আচ্ছা না, বরং এর নজর থাকে ব্যবহারকারীর আচরণের দিকে। এটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং এটা কিভাবে কাজ করে? ধরা যাক কেউ একটা টিউটোরিয়াল ভিডিও দেখছে, সে কি ভিডিওটা একটানা দেখলো নাকি মাঝখানে কোনো একটা জায়গায় 10 সেকেন্ড পেছনে টেনে আবার দেখলো? আচ্ছা, যদি সে পেছনে টেনে আবার দেখে, এআই সাথে সাথে বুঝে যায় যে ওই অংশটুকু হয়তো বুঝতে কঠিন অথবা খুব বেশি আকর্ষণীয়। আবার ধরুন কেউ হয়তো একটা ভিডিওতে ক্লিক করে মাত্র 5 সেকেন্ড পরেই সেটা বন্ধ করে দিল। আমরা অনেকেই এমনটা করি। হ্যাঁ, তখন এআই সাথে সাথে ওই ভিডিওটার অ্যাবান্ডনমেন্ট রেট বা বাতিল করার হার বাড়িয়ে দেয়। প্রতি সেকেন্ডে এরকম লাখ লাখ ডেটা পয়েন্ট, যেমন কতক্ষণ দেখা হলো, কখন স্কিপ করা হলো, কোন ভিডিওর পর ঠিক কোন ভিডিও দেখা হলো, এগুলো বিশ্লেষণ করে মেশিন লার্নিং মডেল মানুষের দেখার অভ্যাসকে একদম নিখুঁতভাবে প্রোফাইল করে ফেলে। তার মানে অ্যালগরিদম শুধু ভিডিওর বিষয়বস্তু বুঝতে পারে তা নয়, বরং মানুষের মনোযোগের প্যাটার্নটা খুব সূক্ষ্মভাবে ম্যাপ করে ফেলে।
সে হিসাব করে দেখে যে কোন ধরনের ভিডিওর থাম্বনেল বা বিষয়বস্তু দেখালে একজন মানুষ প্ল্যাটফর্মে আরো বেশি সময় কাটাবেন। একদমই তাই। তার মানে গুগল আসলে $1.65 বিলিয়ন দিয়ে শুধু সার্ভার বা ভিডিও স্তূপ কেনেনি, তারা কিনেছিল মানুষের মনোযোগ বিশ্লেষণ এবং ধরে রাখার সবচেয়ে শক্তিশালী টুলটি। আর আজকের দিনে এসে তো আমরা দেখতেই পাচ্ছি সেই সিদ্ধান্তটা কতটা সঠিক ছিল। ঠিক বলেছেন। গুগলের সেই দূরদর্শিতা, তাদের অসীম সার্ভার ক্ষমতা এবং সর্বোপরি এআই এর ব্যবহারই আজকে ইউটিউবকে এই অভাবনীয় অবস্থানে নিয়ে এসেছে। আজকের এই পুরো আলোচনা থেকে আমরা খুব স্পষ্ট একটা যাত্রা দেখতে পেলাম। সিলিকন ভ্যালির একটা ছোট অফিসে ইমেলে বড় ফাইল পাঠানোর একটা সাধারণ বিরক্তি থেকে শুরু হওয়া একটা ওয়েবসাইট আজ পৃথিবীর অন্যতম বৃহত্তম সার্চ ইঞ্জিনে পরিণত হয়েছে। হ্যাঁ, ভাবলেই অবাক লাগে। এটি এখন শুধু আর বিনোদনের জায়গা নয়, এটি হাজারো ক্রিয়েটরের আয়ের প্রধান উৎস, নতুন একটি অর্থনীতির ভিত্তি এবং কোটি কোটি মানুষের জন্য উন্মুক্ত এক বিশাল বিশ্ববিদ্যালয়। এবং কারিগরি দিক থেকে চিন্তা করলে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো, সমস্যা যতই জটিল হোক না কেন, সেটা সমাধানের যদি একটা প্রবল ইচ্ছা থাকে, তবে সেটাই বিশাল এক বিপ্লব ঘটে দিতে পারে। ওই 19 সেকেন্ডের একটা সাদা মাটা কারিগরি পরীক্ষা, ডেটাবেসকে ছোট ছোট অংশে ভেঙে ফেলার বুদ্ধি এবং রিয়েল টাইমে ভিডিওর কোয়ালিটি পরিবর্তন করার প্রযুক্তি, এই সব কিছু মিলেই আজকের এই মসৃণ অভিজ্ঞতার জন্ম দিয়েছে। তবে আজকের এই আলোচনা শেষ করার আগে সোর্স ম্যাটেরিয়ালের বাইরে গিয়ে একটা বিষয় নিয়ে একটু ভাবার অবকাশ থেকে যায়। আমরা তো এতক্ষণ দেখলাম কিভাবে একটা সাধারণ ডিনার পার্টি সমস্যা থেকে শুরু হয়ে আজকের এই এআই নিয়ন্ত্রিত বিশাল রেকমেন্ডেশন সিস্টেমের জন্ম হয়েছে। হ্যাঁ, কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখার মতো বিষয় হলো যে অ্যালগরিদম আজ প্রতি সেকেন্ডে আমাদের দেখার অভ্যাসের লাখ লাখ ডেটা বিশ্লেষণ করছে এবং অত্যন্ত নিখুঁতভাবে নির্ধারণ করে দিচ্ছে এরপর আমরা ঠিক কি দেখব। ভবিষ্যতে কি এমন কোনো দিন আসবে যখন এই প্রযুক্তি মানুষের নিজস্ব স্বাধীন পছন্দ বা চিন্তা শক্তির চেয়েও বেশি প্রভাবশালী হয়ে উঠবে? এটা বেশ গভীর একটা প্রশ্ন, তাই না? এই স্মার্ট অ্যালগরিদম কি আসলেই মানুষকে নতুন কিছু শিখতে সাহায্য করছে, নাকি মানুষ কি ভাববে, কি বিশ্বাস করবে আর কি দেখবে সেই সিদ্ধান্তগুলো সে নিজেই মানুষের হয়ে নিয়ে নিচ্ছে? কেউ কি আসলেই নিজের স্বাধীন ইচ্ছায় স্ক্রল করছে, নাকি অ্যালগরিদম অত্যন্ত সুকৌশলে তাকে দিয়ে তার পছন্দের জিনিসটাই চাপিয়ে দিচ্ছে? প্রযুক্তি কি মানুষের একটা টুল, নাকি মানুষই প্রযুক্তির ডেটা পয়েন্টে পরিণত হয়েছে? এটা আসলেই একটু ভেবে দেখার মতো একটা বিষয়। আজ এ পর্যন্ত।